ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আওয়ার দার্জিলিং ট্যুর। এখানে আমি সেকেন্ড দিনটা দেখাবো, যেদিন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম টয় ট্রেন রাইডের উদ্দেশ্যে। কিন্তু তার সাথে ছিল আরও অনেক অনেক মজা। সকালবেলা কোথাও বেরোনোর আগে অবভিয়াসলি খাওয়া দাওয়া তো করতেই হবে, আর এই হোটেলে ব্রেকফাস্টটা একদম যে ফ্রি ছিল তা বলবো না, কিন্তু হ্যাঁ, টাকাটা আগেই পেমেন্ট করা হয়ে গেছিলো। আমেরিকায় থাকতে আমরা যে হোটেলেই বুক করতাম, আমরা আগে দেখতাম সেখানে ফ্রি ব্রেকফাস্ট আছে কিনা। এখানেও মোটামুটির ওপরে সেরকম একটা ব্যবস্থা দেখে বেশ ভালোই লাগলো, যদিও হোটেলে কি আছে কি নেই সেই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না হোটেলে পৌঁছানোর আগে অবধি। প্রথমে একটু অস্বস্তি লাগছিল, ভাবছিলাম কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি কিছুই জানি না, কোথায় কোথায় ঘুরবো সেটাও জানা নেই। কিন্তু তারপরে মনে হলো এটাই বেশ ভালো হয়েছে, সারপ্রাইজ প্যাকেজ। আমাদের হোটেলটা যেই জায়গায় ছিল সেখান থেকে একটু দূরে একটা মোড় পড়ে, একটুখানি হাঁটা ছিল, সেই অবধি হেঁটে গেলে ওখানে গাড়ি পাওয়া যায়। কিন্তু যদি আগে থেকে গাড়ি বুক করে রাখা হয় তবে গাড়ি একদম হোটেলের সামনে থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে। সেই দিনের জন্য আমরা সেটা করিনি, কারণ আমাদের গাড়ি শুধুমাত্র দার্জিলিং স্টেশনে যাওয়ার জন্যই দরকার ছিল। আমাদের টয় ট্রেনের টিকিট ছিল হেরিটেজ ট্যুরের, আর সেটা দার্জিলিং স্টেশন থেকেই ছাড়ে। স্টেশন চত্বরের ঠিক সামনেই একটা জায়গা করে দেওয়া হয়েছিল ফটো তোলার জন্য। আমরাও পায়ে পায়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম সেখানে। ট্রেন ছাড়ার কথা ছিল 11টার পর, আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই এখানে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলে তারপরে প্রবেশ করলাম মেইন স্টেশনের ভেতরে। ভেতরে ঢুকেও সেই ট্রেনেরই অপেক্ষা, একটা ছবি তুলি। হ্যাঁ, এটা কি ধরনের? এইরকম টয় ট্রেনের দেখা তো রোজ রোজ মেলে না দূর থেকে, তাই একটা ট্রেনের দেখা পেতেই ওখানে যতজন আমরা প্রেজেন্ট ছিলাম সবাই একদম ভিডিও আর ফটো তুলতে শুরু করে দিলাম। যদিও এই ট্রেনটা আমাদের ছিল না, এটা উল্টো দিকের প্ল্যাটফর্মের ছিল। प्लेटफॉर्म नंबर 3 पे लगने वाली नंबर 02548 नंबर 02548 इज अ स्पेशल राइड विजिट फ्रॉम प्लेटफॉर्म नंबर 3। আর আমাদের ট্রেন আসতেই হুড়োহুড়ি করে উঠে পড়লাম ট্রেনের কম্পার্টমেন্টে। 02548 डीजल जोइनाइन और दार्जिलिंग टू बताशा वुमेन बैग स्टैंडिंग ऑन प्लेटफॉर्म। যখন ট্রেনের টিকিটটা কাটা হয়েছিল তখন বোঝা যায়নি, কিন্তু উঠে ভাবলাম যে খুব ভালো সিটই আমরা পেয়েছি। আমাদের রোগুলো ছিল একদম সামনের দিকে, তবে হ্যাঁ, এটা ছিল যাওয়ার পথে সেকেন্ড কম্পার্টমেন্ট। ওটা ভিডিও করো। স্টিম ইঞ্জিনে চড়ার শখটা আর পূরণ হয়নি, তাতে পরোয়া নেই, কারণ আমি প্রচুর ভিডিও আর ফটো তুলেছি স্টিম ইঞ্জিনের। প্রথমে যখন ট্রেনটা ছেড়েছিল তারপরেই একটা পুরো বাজার এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল। এখানে আশেপাশে প্রচুর দোকানপাট, লোকজন, মনে হচ্ছিল যেন বাড়ির মধ্যে দিয়েই আমরা ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছি। টয় ট্রেনে ওঠার পর থেকে ছোটোবেলার যে ধারণাটা ছিল এই রাইডটার ব্যাপারে, সেটা একদম নস্যাৎ হয়ে গেল। কারণ আমি ভাবতাম যে টয় ট্রেন যখন যায় পাশে শুধু গাড়িই দেখা যায় আর থাকে পাহাড়, কিন্তু এখানে ছিল প্রচুর মানুষ, বাড়িঘর আর দোকানপাট। আর একটা জিনিস আমি খুব ভাবতাম যে টয় ট্রেন এত স্লো চলে যেখানে ওখান থেকে নেমে একটু ঘুরে আবার উঠে পড়া যায় রানিংয়ে, কিন্তু এটা একদমই ভুল কথা। যে স্পিডে এটা চলছিল তাতে রানিংয়ে ওঠানামা করার তো প্রশ্নই ওঠে না।
দেখতে দেখতে চলে এলাম বাতাসিয়া লুপ। এখানে ছিল 15 মিনিটের একটা ব্রেক, মানে আমাদের বলা হয়েছিল এখানে নেমে একটু ঘুরে ছবি টবি তুলে চলে আসতে। ট্রেন কিন্তু ঠিক 15 মিনিট পরে আবার দেবে ছেড়ে। জায়গাটা এতটাই মনোরম ছিল, মনে হচ্ছিল কেন শুধু 15 মিনিটের জন্যই আমরা দাঁড়াতে পারবো এখানে, আর কিছুক্ষণ থাকলে বরং ভালো হয়। যাই হোক, সেই শখ মিটেছিল পরের দিন, যেটা আমরা দেখব নেক্সট এপিসোডে। আমাদের ট্রেনটা যখন এই লুপে এসে দাঁড়ায়, আমরা দেখতে পাই যে আরেকটা ট্রেন অলরেডি ওখানে দাঁড়িয়েছিল। বেশ পাশাপাশি দুটো ট্রেন গোল করে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটাই ভীষণ সুন্দর লাগছিল। এই জায়গায় এসে অনেকে ছবি তোলে প্রকৃতির, আবার অনেকে ছবি তোলে নিজেরা এই লোকাল ড্রেস পরে। আর সেখানে অনেকেই ঘুরে বেড়াচ্ছিল যারা কিন্তু অ্যাকচুয়ালি লোকাল লোক ছিল না, কিন্তু লোকাল ড্রেস পরে ঠিক তাদেরই মতো দেখতে লাগছিল। এই সুন্দর পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে এই মিনারটার জন্য, যেটা শহীদদের উদ্দেশ্যে বানানো। এই সময় আমরাও মনে মনে ঠিক করলাম যে কোথায় কোথায় দাঁড়িয়ে তাড়াতাড়ি করে ছবি তুলে নেওয়া যায়, কারণ ট্রেন তো দেবে ছেড়ে আর 15 মিনিটে। বাতাসিয়া লুপকে সেই দিনের মতন আমরা বিদায় জানাতে রেডি হয়ে গেলাম। উঠে পড়লাম ট্রেনের কম্পার্টমেন্টগুলোতে। হ্যাঁ, আমাদের 11 জনের সিট একটা কম্পার্টমেন্টে হয়নি, আমরা দুটোতে ভাগাভাগি করে বসেছিলাম। ট্রেনটা ছাড়তেই দেখা গেল একটা খুব জনপ্রিয় জিনিস এই ধরনের পাহাড়ি এলাকার, যেটা আমরা সমতলের মানুষ ভীষণ মিস করি, মেঘের আনাগোনা। হ্যাঁ, এই যে সাদা সাদা যে জিনিসটা দেখা যাচ্ছে, এটা কিন্তু সমতলে আমরা কোনো দিনই দেখতে পাই না। আমরা কুয়াশা দেখতে পাই, কিন্তু এটা ছিল মেঘ। ট্রেন খুব ধীরে ধীরে এগিয়ে চলল ঘুম স্টেশনের দিকে। ঘুম স্টেশন ঢুকতেই অদ্ভুত একটা কাণ্ড ঘটলো। ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, রোদের সাংঘাতিক তেজ কখনোই ছিল না সকাল থেকে, কিন্তু রোদটা হালকা হলেও দেখা যাচ্ছিল। এখানে ঢুকে তো পুরো মেঘে ঢাকা হয়ে গেল জায়গাটা। ওখানেই একটা মিউজিয়াম ছিল রেলওয়ে স্টেশনের লাগোয়া, সেটাই দেখতে চলে গেলাম। চলো 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 চলো, মুক্তি হাত বার করো বাবা, চলো মার কাছে যাও। দেখেছো গোড়া আগের দিনে এটা কম্পটোমিটার। এইখানে ট্রেন থেকে বলা হয়েছিল 20 মিনিট সময়, তার মধ্যে যা করার করে নিতে হবে। তাই মিউজিয়াম দেখার পরপরই আমরা আবার প্ল্যাটফর্মে এসে ট্রেনে উঠে পড়লাম। এখানে একটু একটু ইচ্ছে তো করছিল যে কিছু খাবার দাবার খাই, কিন্তু আর বেশি সময় ছিল না, তাই একটু পপকর্ন কেনা হলো আর একটু চকলেট কেনা হলো। সেগুলোই ট্রেনে বসে আমরা সবাই মিলে ভাগ করে খেতে শুরু করলাম।
ফেরার সময় একবারে দার্জিলিং স্টেশনেই ব্যাক করার কথা, বাতাসিয়া লুপ আর দাঁড়ানোর ছিল না। স্টেশনে ঢুকতে না ঢুকতেই দেখলাম একটা স্টিম ইঞ্জিন ছাড়ছে, আর ব্যাস অমনি শুরু হয়ে গেলাম আমরা ভিডিও করতে। ভিডিও তোলা শেষ হলে আমরা বেরোলাম স্টেশন থেকে, আর সামনেই পেলাম টয় ট্রেন ক্যাফে। যদিও এটার ভেতরে ঢুকিনি, কিন্তু বেশ ভালো লাগলো, তাই একটা ভিডিও করে রাখলাম। তারপর তো যথারীতি আবার সেই খাবার পালা, চলে গেলাম একটা রেস্টুরেন্টে, সেটাও ছিল ম্যাল রোডের কাছাকাছি। এই দিন এখানে একটা বেশ মজার জিনিস হয়েছিল। যতক্ষণ আমি ভিডিওগুলো করছিলাম ততক্ষণ আমার এক দেওর ওখানকার একজন ওয়েটারকে বোঝাচ্ছিল যে আমরা কে কি খাবো। আমরা প্রত্যেকেই আলাদা আলাদা রকমের মেনু অর্ডার দিয়েছিলাম, যদিও সবকটাই থালিই ছিল, কিন্তু তাও অনেক ধরনের আইটেম তো 11 জনের, তাই ওয়েটার প্রথমে কিছুতেই মনে রাখতে পারছিল না। তারপরে আবার আরেকজনকে ডেকে পাঠালো, সে মুখস্থ করে একবার বলল এটা ঠিক আছে তো, তবেই সে গেল খাবার আনতে। ঘটনাটা এই জন্যই আমাদের খুব মজার লেগেছিল, কারণ এই রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় থাকে। বাইরে আমরা মোটামুটি লাইন দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে ঢুকতে পেরেছিলাম। স্বভাবতই ওদের অনেক কাস্টমারদের রেগুলার হ্যান্ডেল করতে হয়, তাহলে এত ভুলো মন হয় কি করে, সেটাই আমরা বুঝে উঠতে পারছিলাম না। খেয়ে দিয়ে আবার সেই হোটেলে ব্যাক, আর এইবারে আমরা কিছুক্ষণের জন্য বসেছিলাম সেই বৈঠকখানায়। এটা আবার কি হচ্ছে? আমি কি করেছি? আমি তোমাকে আদর করবো, করে দেবো? বলে আসো। কেন? এখানে কিছুক্ষণের জন্য বসে গল্প করে তারপরে যে যার ঘরে চলে গেলাম আবার একটু রেস্ট নিতে। বিকেলে আবার ম্যাল রোডের দিকে হাঁটার কথা ছিল, যে এবারে শুধু হাঁটা নয়, শপিং করাটাই উদ্দেশ্য ছিল, কিন্তু আমার আর কিছুই শেষ অবধি কেনা হলো না। হোটেলের সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখছিলাম যে এখানে কত ধরনের সেলিব্রিটির ছবি টাঙানো আছে। জানি না সত্যি সত্যি এরা এখানে এসে থেকেছিল কি না, কিন্তু হ্যাঁ, দেখতে বেশ ভালোই লাগছিল। এবার আমরা ম্যাল রোডে সরাসরি না গিয়ে একটা সাইডে ছোট্ট রাস্তা মতো ছিল, সেখানেও প্রচুর দোকানপাট ছিল, সেই রাস্তা দিয়ে আগে হাঁটা শুরু করলাম। এত দোকান ঘুরে ঘুরে শপিং করা আমার ঠিক ভালো লাগে না, তবুও আমারও কিছু কেনার ছিল। আমি মাঝে মধ্যে দু একটা দোকানে ঢুকে খালি দরদাম করে তারপরে আবার বেরিয়ে আসছিলাম। সবসময় মনে হচ্ছিল হয়তো অন্য দোকানে গেলে আরেকটু কমে পাওয়া যাবে, শেষ অবধি সেই জন্য আমার কিছু কেনাই হলো না। এই ঘুরতে ঘুরতেই আমরা আবার ম্যালে পৌঁছে গেলাম আগের দিনের মতো। এই ম্যাল এরিয়াটা আমি আগে যখন দেখেছিলাম তখন তো অবভিয়াসলি আমি খুব ছোট ছিলাম, সব কথা মনে নেই, কিন্তু যতটুকু মনে আছে এই জায়গাটা প্রচণ্ড ভিড় ভাড় থাকতো। কিন্তু এখন এই জায়গাটা এমন করে সাজিয়ে দিয়েছে যে এতটা ভিড় আর মনে হয় না, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, জায়গায় জায়গায় ডাস্টবিন রাখা আছে, বসারও প্রচুর জায়গা, আর সব থেকে বড় কথা হলো ভেন্ডারদের জন্য আলাদা জায়গা করে রাখা আছে, তারা যেখানে সেখানে বসে পড়ছে না, সেই জন্য জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাই লাগছে। যাই হোক, এরপরে চলে এলাম রাত্রের খাবারের জন্য। এবারে আর বাঙালি নয়, একেবারে চাইনিজ খাবার ট্রাই করতে, ওয়াও চায়নাতে। দার্জিলিংয়ের দ্বিতীয় দিনটা তো এইভাবেই কাটলো। তৃতীয় দিনের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন।